হাই-ফাই আড্ডা, আমি রাই। আজকে চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আর আমি তো একা আসি না, হাই-ফাই আড্ডা মানে আমার সঙ্গে হাই-ফাই একজন। এবং আজকে যে আমাদের গেস্ট, তাকে আমরা বহুদিন ধরে দেখছি টেলিভিশনে, বড় পর্দায়, ওটিটিতে এখন বিশেষ করে কাজ করতে দেখি। তবে তার কখনোই আমি দেখেছি তার এক বয়সই হয় না, ওরকমই যেরকম আমি দেখেছিলাম। আমি একটু ভুল না করলে আমি তাকে প্রথম দেখেছিলাম অগ্নি পরীক্ষা বলে একটা সিরিয়ালে, হয়তো তার আগেও তার অন্য কাজ ছিল কিনা সেটা এখন জানবো। আমার সঙ্গে রয়েছে সৌম্য ব্যানার্জি। ওয়েলকাম টু হাই-ফাই আড্ডা। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। আচ্ছা, আমাকে একটা কথা বলো যে অগ্নি পরীক্ষায় কি তোমার প্রথম কাজ নাকি আমার রিসার্চ ভুল? একদমই ভুল। একদমই ভুল। মিষ্টি করে বলতে পারতে? না না, মিষ্টি করেই বললাম। আরে ভুল তো মানুষ মাত্রই হয়। হ্যাঁ বলো। না, আমি 2008-এ কলকাতায় আসি। আমি তার আগে বম্বেতে ছিলাম দীর্ঘ প্রায় 11 বছর। তো আমার কাজের শুরু অ্যাকচুয়ালি মানে অভিনয় জগতের শুরুটাও ওখানে। এবং কলকাতায় আসার পরেও প্রথম কাজ কিন্তু অগ্নি পরীক্ষা নয়, প্রথম কাজ হচ্ছে অসম্ভব বলে একটি সিরিয়াল। আচ্ছা, মানে আমি কলকাতায় অসম্ভব আমার মনে আছে, বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কলকাতায় প্রথম কাজ হচ্ছে অসম্ভব। বম্বেতে থাকাকালীন প্রথমে থিয়েটার এবং তারপরে বাসুদার একটা টেলিফিল্ম এবং আরো 2-4টে টেলিফিল্ম দিয়ে শুরু আমার কাজ। তোমার কাজগুলো দেখেছো, মানে অসম্ভব, মানে সেটাকে সম্ভব করেছো। অগ্নি পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হয়েছো, মানে এরকম সব কাজ। অনেক প্রশ্ন তো আছে এই মুহূর্তে। এখন আমি যদি 2024-এ চলে আসি, তাহলে একটার পর একটা ওটিটিতে আমরা তোমাকে দেখছি। রিসেন্টলি নষ্ট নিয়ে আমাদের খুব কিউরিওসিটি যে মানে পার্ট 2টা, সিজন 2টা কি হতে চলেছে। তো এই যে ওটিটিতে একটু বেশি কাজ করা, এটা কি খুব কনসিয়াস করা ডিসিশন? না, এরকম কোনো কনসিয়াস ডিসিশন নেই, কিন্তু ওটিটি থেকে ভালো ভালো অফার আসছে যেগুলো মানে দেয়ার আর অফার্স ইউ কান্ট সে নো। হ্যাঁ, এবং ভালো লাগছেও, মানে ভ্যারাইটি অফ ওয়ার্কটা, মানে আমার অভিনেতা হিসেবেও একটা ভার্সিটালিটির সুযোগ হয়তো ওটিটি করে দিয়েছে। আচ্ছা, এই যে ওটিটিতে কাজ করতে আমরা দেখছি, তো ওটিটি থেকে আমি অনেক অভিনেতাকে চিনি যারা বড় পর্দাতেও খুব কাজ করে, ওটিটিতেও খুব কাজ করে। তো বড় পর্দায় কাজটা যে একটু কম হয় তোমার, সেটা জন্য কি কোনো আক্ষেপ আছে? মনে হয় কি যে আর একটু বেশি এক্সপোজার পেতে পারতাম? না, আমার অ্যাকচুয়ালি জীবনে কোনো কিছু নিয়ে খুব একটা আক্ষেপ নেই। আমার মনে হয় জীবন যেভাবে এগোচ্ছে এবং যেটা আমি পাচ্ছি আজকে, আমি তার জন্য জীবনের কাছে এবং ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ। যে যেগুলো পাচ্ছি এগুলোও পেতাম কিনা আমি জানি না, তাই যেগুলো পাচ্ছি সেইগুলোকে যতটা ইউটিলাইজ করা যায় সেখানে আমি মন প্রাণ দিয়ে যাতে কাজটা করতে পারি। কাজটা তো অভিনয় জগতে আসাটাই তো ভালোবাসার জন্য, অভিনয়টাকে ভালোবেসে। তো তাই জন্য ওই জায়গাটা যাতে অভিনয়টাকে ভালোবেসে এবং খালি একটার পর একটা কাজ করে যেতে হবে, ওটার জন্য কাজ করছি সেটা যেন না হয়, সেটার মনে হয় যে তাই জন্য আমার কোনো আক্ষেপ নেই। মানে আমার মনে হয় যে আমি যেটুকুন পেয়েছি সেটুকুনো খুবই কষ্ট করে অর্জন করা এবং সেটার জন্য আমি কৃতজ্ঞ। আচ্ছা, একটা কথা বলো, এই যে অভিনয় বললে যে শুরুটা বম্বেতে হয়েছিল, তারপর কলকাতাতে আসা, মানে তুমি কি বরাবরই ভেবেছিলে যে অভিনয়ই করবে, মানে অভিনেতাই হবে নাকি? না, মানে আচ্ছা, তোমাকে দেখে তো অনেক কিছু আমি গেস করি যে এটা হতে পারতো, ওটা হতে পারতো, তো কি হবার ইচ্ছে ছিল? অদ্ভুত। মানে আমি খুব ছোটবেলায় যখন আমাদের এই কি হওয়া নিয়ে একটা এসে লিখতে হতো, হ্যাঁ এসে লিখতে হতো, তখন তো বুঝতাম না যে প্রফেশনগুলো কি কি। আমি অঙ্কে খুব ভালো ছিলাম। হ্যাঁ, দেখলে মনে হয় অঙ্কে তুমি ভালো হতে পারো, আমাকে দেখলে যেটা মনে হয় না এটা অসম্ভব, কিন্তু তোমাকে দেখলে যেটা মনে হয় না না, আমার প্রথম মনে হতো যে আমি শ্রীনিবাসন রামানুজম হব। হ্যাঁ, শ্রীনিবাসন রামানুজম হব, মানে কোনো প্রফেশন নয়, মানে রামানুজমকে দেখে মনে হয়েছে আমি এইটা হব। মানে নিজে একজন ম্যাথামেটিশিয়ান, আমি বলতে গেলে যে আমাকে ম্যাথামেটিশিয়ান হতে হবে, সেইটা তখন ধারণার বাইরে ছিল। তারপরে আস্তে আস্তে বদলে গেল। মানে একটা সময় প্রচুর খেলাধুলো করতাম, মনে হতো খেলাধুলোটাকেই বেছে নেব নিজের কেরিয়ার হিসেবে। তারপরে তো যথারীতি পড়াশুনো এবং থিয়েটার বা অভিনয় এবং পারফর্মিং আর্টসের সাথে, মানে গান হোক, নাচ হোক, সেগুলোর সাথে আমি খুব ছোটবেলা থেকে যুক্ত। কারণ আমার মা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন এবং সেই জন্য মানে আমি মনে হয় জন্মের আগে থেকে মিউজিকের সাথে অ্যাটাচ। ওই জন্য কি সরোদ বাজাও? না, সরোদটা আমার একেবারে ছোটবেলার একটা শখ ছিল। মানে আমার খুব ইচ্ছে ছিল সরোদ শিখবো। আমার ওই ইনস্ট্রুমেন্টটা এবং আলী আকবর খান সাহেবকে দেখে বড় হওয়া, তো সেখানে আমার মনে হতো আমি এই ইনস্ট্রুমেন্টটা আমার বাজানোর খুব শখ, কিন্তু ছোটবেলায় সেই সুযোগটা হয়নি, কারণ আমি দুর্গাপুরে বড় হয়েছি। তো
ওখানে শরৎ শেখানোর মতন বা এক্সপোজারটাও ছিল না। এই শরৎ শেখাটা অদ্ভুত। শরৎ শেখাটা হচ্ছে এই 2017-18-তে আমি একটা খুব পার্সোনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমার এক মাসি উনি আমাকে বলেন যে তুই তো শরৎটা শিখবি বলেছিস, এবার শিখ। আর আমার এক বন্ধু আছে, সে নিজেও শরৎ বাজায়, সে বলেছিল শোন আমার কাছে একটা পুরোনো ইনস্ট্রুমেন্ট আছে, তুমি ওটা দিয়েই শেখা শুরু করো, ইচ্ছে যখন এটাকে কাজে লাগাও। এবং তারপর থেকে শরৎ শেখা রাজীবদার কাছে, ডক্টর রাজীব চক্রবর্তীর কাছে শেখায়। সেখানেও আমার এক বন্ধুই নিয়ে যায় যে আমি তোমাকে আলাপ করে দিচ্ছি রাজীবদার কাছে। সেটা থেকে একটা লম্বা পথ চলা রাজীবদার সাথে। এবং মজার ব্যাপার হচ্ছে যে শরৎটা না কোথাও গিয়ে আমার যত ক্রাইসিস ছিল সেইটা থেকে ওভারকাম করতে সাহায্য করেছে। মানে আমি শরৎ নিয়ে বসলে সব কিছু ভুলে যেতাম। সেটা তো শুনেছি যে কিছুতে যদি আমরা নিজেদেরকে খুব ডিভোট করে দিই কোনো কাজে, তাহলে অনেক সময় অনেক কিছু ভুলে যাওয়া যায়। এটা যারা দেখছেন তাদেরকেও আমার এটা একটা টিপস, কারণ হাইফাই আড্ডা শুধুমাত্র ইন্টারভিউ না, অনেক কিছু ব্যক্তিগত কথাও আমরা বলি। আমি যেরকমভাবে মনে করি যে আমার যেহেতু তোমরা জানো মা চলে গেছেন, আমি এই শোজ করা, ব্যবসা করা, এগুলোর মধ্যে নিজেকে এতটা বেশি করে ডিভোট করি, তাহলে কি হয় তোমার মেন্টাল ক্রাইসিসটা থেকে তুমি অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারো। হ্যাঁ, আর খালি মনে হয় সময় ডিভোট করা নয়, শরৎটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমার ছোটবেলাকার ভালো লাগার ইনস্ট্রুমেন্ট ছিল, যেটাতে আমি নতুন করে মনোনিবেশ করছি এবং প্রায় 40 বছর কাছাকাছি এসে একটা ইনস্ট্রুমেন্ট শিখতে শুরু করছি, তাও শরতের মতন একটা, সেখানে অনেকটা এফর্ট দিতে হতো। আর সেই এফর্টটার সময় না ভাবনা চিন্তা আর থাকে না। হ্যাঁ, আর আমার মনে হয় একটা পিসও খুঁজে পেয়েছি আমি ওই শরতের মাধ্যমে। আচ্ছা, একটা কথা বলো যে এই যে তোমার এই যে শরৎটা তোমার জীবনে অ্যাড হওয়ার পর তোমার মহিলা ফ্যান ফলোয়ার্স আরো বেড়ে গিয়েছে, তো তুমি কি জানো যে মানে একটা মোস্ট অকওয়ার্ড মোমেন্ট তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো, যে কোনো একজন মহিলা ফ্যানের সাথে তোমার খুব অকওয়ার্ড কোনো একটা অভিজ্ঞতা আর কি? এই আমার না এরকম খুব ভালো কিছু বললেই আমার অকওয়ার্ড লাগে, কারণ আমার মনে হয় এমন তো হয়। যেরকম আমি জানি, আমি একটা মজার গল্প বলি, আমাদের একটা রেডিও জকি খুব নাম করা, নামটা বলছি না, তাকে একজন মহিলার এত ভালো লেগেছিল যে সে এসে আমার গাল দিয়েছেন। এবার সেটা তো খুব মিষ্টি ব্যাপার, কিন্তু আমি বলতেই পারছে না কাউকে, একটা অকওয়ার্ড একটা ব্যাপার। তো এটাই তোমায় জিজ্ঞেস করি, এনি অকওয়ার্ড মোমেন্ট খুব বেশি ভালো ভালোর মানে লেভেলটা এতটা বেশি যে তুমি খুব অকওয়ার্ড পরিস্থিতিতে পড়েছো? এই রে, আমার খুব কম জিনিস মনে থাকে, এটা আমার একটা প্রবলেম। আবার এটা ভালো দিকও আছে, কিন্তু আমার মনে হয় মানে যখন কোনো কাজের জন্য বা কোনো কিছু, সেটা শরৎ বাজানো হোক বা আমার অভিনয়ের জন্য হোক, মানুষ খুব বেশি আপ্লুত হয়ে ভালোবেসে প্রশংসা করে, তখন আমি বুঝতে পারি না কি করবো। কারণ হচ্ছে যে আমি বুঝতে পারছি উনি আপ্লুত হয়েছেন, ভালো লেগেছে, কিন্তু ওটাতে আমি কিভাবে রিয়াক্ট করবো আমার খুব অড লাগে। মানে মনে হয় যে আমি কি এমন করলাম যে উনি এতটা টাচড হয়েছেন। আবার কোথাও গিয়ে পরবর্তীকালে একটা ভালো লাগাও হয় যে আমি এক জায়গায় বসে বা এক জায়গায় কাজ করে কত মানুষকে ছুঁতে পারছি এবং কত মানুষের ভালোবাসা পেতে পারছি, এটা তো আমি এক্সপেক্টও করিনি কোনোদিন। তো সেইটা এবার তুমি তো খুব সুন্দর করে কাটাচ্ছো। না না, কাটাইনি, সত্যি আমার মনে থাকে না। কোন মহিলা এই যে তুই আমাকে এক্ষুনি বললি, এই যে জড়িয়ে ধরেছিল কেউ তোমাকে এসে তোমার বাজনা শুনে বা অভিনয় দেখে? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমি কি করলাম, আমি এরকম ভাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এর বেশি আমি কিছু করতে পারি না। আমি তো জানি যে এরকমই একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, একটা কথা বলো, যে আমি একটা রিসার্চ করে জানলাম যে তোমরা একটা নাটক মঞ্চস্থ হতে চলেছে, যেখানে তুমি উত্তম কুমারের চরিত্র অভিনয় করছো, ধর্ণী মেয়েটার নাম। তো ওটার এক্সপিরিয়েন্সটা কি? মাস্ট বি ভেরি থ্রিলিং। এক্সপিরিয়েন্স মানে এখনো আমাদের মানে মঞ্চস্থ তো হয়নি, মানে এখনো প্রস্তুতি পর্ব চলছে। দেখো, প্রথম কথা হচ্ছে উত্তমবাবুকে দেখে আমরা বড় হয়েছি। মানে আমি উত্তমবাবুর ছবি দেখে বড় হয়েছি এবং যখন অভিনয় করতাম উনি এমন মজ্জার মধ্যে ঢুকে গেছে যে আমার মা দেখে বলতো এখানে নকল করলি তো? মা, আমি নকল করিনি, কারণ হচ্ছে যে ওটা এত ভেতরে বসে গেছে এবং ওনাকে দেখেই তো ওনাকে দেখেই অভিনয় প্রথম ভালো লাগাটাও ওনাকে দেখি। এবার উনি যে কোথায় বসে আছেন ভেতরে এবং রক্তের মধ্যে প্রত্যেকটা হৃদ মাঝারে শুধু নয়, আমার মনে হয় রক্তের প্রতিটা সেলে ওটা চালিত হচ্ছে উনি। এবার যখন এই অফারটা আসে আমার কাছে ওভারওয়েলমিং পুরো ব্যাপারটা, যে মানে আমি উত্তমবাবুর জুতায় কাজ করছে, আবার একদিকে মনে হচ্ছে যেন ও
ওনার হাতটা আমার উপরে থাকে যাতে আমি এটা উতরে যেতে পারি। কারণ সত্যিই তো ওনার মতন করা তো সম্ভব না, এবং আমি ওনাকে অনুকরণ করারও চেষ্টা করবো না, কারণ সম্ভব না সেটা। আমি খুব বেশি হলে ওনাকে অনুসরণ করতে পারি, আর খালি চাইবো যে ওনার হাতটা যেন আমার উপর থাকে। ডেফিনেটলি সেটা যেন অফকোর্স থাকে, আমরাও চাই, আমরা সেটা দেখতেও চাই স্টেজে। আর এরপরের প্রশ্ন আমার তোমার কাছে যে একটু অন্য ধরনের, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যদি তোমাকে চিনি, তাই আমার তোমার প্রতি যে ধারণা, এবং ফেসবুকে অনেক সময় অনেক ভিডিও দেখে তোমার প্রতি যে আমার ধারণা হয়, এই দুটো ভীষণ ক্লাসি, জানো তো? না, আমি দেখেছি যে অনেক সময় অনেক জায়গায় তোমাকে হয়তো এমন কিছুভাবে কিছু কথা বলা হয়েছে তোমার বিষয়ে, যেগুলো দেখে মানুষের তোমার প্রতি একটা ধারণা। তো সেই ভিডিও নিশ্চয়ই তুমিও দেখেছো। তো কোথাও গিয়ে তোমার মনে হয়নি যে কোনো প্ল্যাটফর্মে তুমি নিজেকে ক্লিয়ার করবে, তুমি নিজেকে মানে তোমার পয়েন্টসগুলোকে তুলে ধরবে? আমার কখনোই মনে হয়নি, জানো তো। কারণ হচ্ছে যে আমি নিজে না খুব পরিষ্কার, আমি নিজের কনসিয়েন্সের কাছে এবং নিজের কাছে, যে তুই আমার খুব কাছে, এরকম মুষ্টিমেয় কয়েকজন কাছের লোক আছে, তাদের কাছে খুব পরিষ্কার। আমার মনে হয় কোনো একজন ব্যক্তি বা কোনো দুজন ব্যক্তি যদি কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমার সম্বন্ধে কিছু বলে এবং সেটা যদি বিশ্বাস করেন বাকি লোকেরা, সেটা তাদের মানে আমি এই কারণেই জিজ্ঞেস করছি যে ধরো আজকে আমাকে 10 জন চেনে, তোমার 1 লক্ষ লোক চেনে, তো কি হয় 1 লক্ষ মানুষের কাছে তুমি তোমার কাজ দিয়ে পৌঁছে যাও, তো কোথাও গিয়ে যদি সেখানে একটা বেড়াজারা চলে আসে তোমার প্রতি ভাবনায়, তাহলে কি মনে হয় না যে কাজ দিয়ে পৌঁছানোটা একটু চ্যালেঞ্জিং? আমার একদমই মনে হয় না। তার কারণ আমার মনে হয় যে আমি এমন একটা কাজ করি, আমি ব্লেসেড, এই যখন টিপিক্যাল লোকে সেলিব্রিটিটা একটা ইউজ করে, আমার খুব আপত্তি সেটা। আমি কিচ্ছু সেলিব্রিটি না, আমি মানে ভগবানের অশেষ কৃপা যে আমি এমন একটা কাজ করি যেটা আমি কাজটা করি এবং অনেকের কাছে পৌঁছে দিই, অনেকের ভালোবাসা পাই, আবার অনেকের হয়তো খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার কাজটা নিয়েই আলোচনা, বাদ বাকি আমি কীরকম সেটা নানান লোকে, তোর কাছে আমি খুব ভালো হতে পারি, আবার ক্যামেরার পেছনে যে দাদা দাঁড়িয়ে আছেন ওনার কাছে আমি খুব খারাপ হতে পারি। এবার জনে জনে গিয়ে তো আমার পক্ষে এক্সপ্লেন করাও সম্ভব না, আর আমি এক্সপ্লেনটা করতেও চাই না, কারণ আমি জানি আমি কি, আমি যতক্ষণ নিজের কনসিয়েন্সে ঠিক আছে, আমার সেটা এক্সপ্লেনেশনের কোনো জায়গা নেই, কারণ এই তর্ক বিতর্ক হতেই থাকবে। আর আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে 4টে দেয়ালের মধ্যে যেটা হয় সেটা দুটো মানুষ ছাড়া আর কেউ জানে না। এবার সেই ঘটনাটার পরে বা সেই ঘটনাগুলোর পরে একটা মানুষ গিয়ে সেই ঘটনার রিপ্রেজেন্টেশন এক দেবে, আমি গিয়ে আরেকটা দেবো, কখনোই সেটা আরেকটা তৃতীয় ব্যক্তির পার্সপেক্টিভে অরিজিনাল যে ঘটনা হয়েছিল তার রিপ্রেজেন্টেশন হবে না। সেটা হয়তো কোথাও গিয়ে ম্যাচ করতে পারে, কোথাও গিয়ে আনম্যাচ করবে। তো তাই জন্য এই কথাগুলোর মধ্যেই যাওয়ার দরকার নেই। মানে আমার মনে হয় আমার কাজটাই, আর সেটাতে আমার সবচেয়ে, আমি খুব সেলফিশ সেই দিক থেকে, যে আমি স্বার্থপরটা এই কারণেই বলবো যে আমি না চাই যে আমার কাজটাই মানুষের কাছে পৌঁছাক এবং কাজ নিয়েই আলোচনা হোক। হ্যাঁ, আমি এমন কিছু করবো না যেই জিনিসটা নিয়ে অন্য আলোচনা হবে, যেখানে আমার কাজ থেকে ডাইভার্ট করে দেবে আলোচনা। হ্যাঁ, কারণ আমার কাজটাই মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমি কাজের জন্যই পরিচয় হবে। আমার তো পার্সোনাল লাইফ আমি কিভাবে লিড করি, আমি কি ফ্ল্যামবয়েন্ট কি সেটার জন্য তো আমি আমার পরিচিতিটা নয়। তো এবার যদি কোনো মানুষ বা দর্শক ভাবেন যে না ইনি তো এইরকম, সেটা আমি জনে জনে গিয়ে সত্যিই এক্সপ্লেন করতে পারবো না, আর আমি চাইও না। কারণ হচ্ছে যে আমার মনে হয় আমি নিজে যতক্ষণ নিজের কনসিয়েন্সে ঠিক আছে যে আমি কারোর ক্ষতি করছি না, অ্যাটলিস্ট জ্ঞানও তো করছি না, ততক্ষণ ঠিক আছে। যাদের একটু আমার মতো প্রশ্নবোধক চিহ্ন মাথায় এসেছিল তাদের একদম ক্লিয়ার। না, আরেকটা জিনিস আমি যেটা ডিভিয়েট করে গেলাম, সেটা হচ্ছে আমি স্বার্থপর কেন বললাম বলো? তার কারণ হচ্ছে এইটা নিয়ে ডিল করলে না আমি বুঝতে পারছি সবচেয়ে বেশি চয়ন কিন্তু আমার ভিতরে, এবং সব থেকে বেশি যে বিষক্রিয়ার উৎপন্ন হবে সেই বিষটা কিন্তু আমার ভেতরেই। আমি তো নীলকণ্ঠ নয় যে গলায় ধারণ করে বসে থাকবো। হ্যাঁ, তো তাই জন্য ওটা কিন্তু সব থেকে ক্ষতি আমারই করবে। তো তাই জন্য ওই ক্ষতিটা থেকে দূরে থেকে আমি আমার মতন করে পিসফুলি যাতে লাইফটা লিড করতে পারি, সেটা আমার মনে হয় অনেক বেশি দরকার। সেটা ভীষণভাবেই দরকার। আর মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, আচ্ছা সঙ্গে যে তোমার এত সুন্দর দেখতে, এই যে তুমি এত সুন্দরভাবে হাঁটো, এই যে এত সুন্দরভাবে কথা বলো, সব কিছু মিলে তুমি প্রেম করছো? খুব না, সত্যি কথা বলছি। শোন, প্রথম কথা হচ্ছে প্রেম করলে সেটা লুকোবো কেন?
না আরে কে ইন্ডিভিজুয়ালি তো মানুষজন আলাদা। আমি যেরকম আমি কোনোদিন আমার প্রেম করি না। আমার যারা ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে প্রেম করতে পারি না, আর যাদের সাথে প্রেম করি তাদের সাথে খোলাখুলি বন্ধুত্ব করতে পারি না। না না তাদের দেখো প্রেম করলে তো একটা বন্ধুত্ব হবে, হ্যাঁ, কিন্তু যারা প্রথম থেকেই বন্ধু আমার দুম করে তাদের প্রতি প্রেম আসে না। এবার এত বছর অবধি তাই হয়ে এসছে, জানি না আগামী দিনে কি হবে, কিন্তু আমি না প্রেম নিয়ে কোনোদিন লুকোইনি। আমি হঠাৎ হয়তো এরকম একটা চমা নিয়ে বেরোয়নি যে শোনো আমি না প্রেম করছি, আমি এর সাথে প্রেম করছি না। কিন্তু আমাকে যদি তুমি প্রশ্ন করো এবং আমি যদি সত্যিই তখন প্রেম করি, আমি খোলাখুলি বলবো হ্যাঁ প্রেম করি, কারণ প্রেমটা একটা খুব সুন্দর জিনিস। আমি সেটাকে লুকোবো। যারা যারা শুনছেন সিঙ্গেল যে মেয়েরা রয়েছেন তারা কিন্তু আরেকটাও জিনিস মানে মানে লোকে বলে যে কি বলে একটা টার্ম আছে না যে সিঙ্গেল এন্ড অ্যাভেলেবল বা এরকম কিছু একটা আছে না? না, ইউ আর সিঙ্গেল বাট নট রেডি টু মিঙ্গল এরকম কোনো ব্যাপার। হ্যাঁ এন্ড রেডি টু মিঙ্গল, কিন্তু আমি সেটা নই। কারণ আমি কোনো একটা মানুষের প্রচন্ড প্রেমে, যেটা তাই জন্য আমার মিঙ্গল করতে ইচ্ছাও করে না। মানে আই এম ভেরি হ্যাপি ইন মাই। সরি ফর দ্য রং ইনফরমেশন ফর অল দ্য সিঙ্গেল গার্লস আউট देयर। বলা যায় না মানুষের মন চেঞ্জ হতে আর কতক্ষণ। বাবা একটু কবি বাবা ওদের কবি দেখ আমার সাথে নিজে কবি হয়ে গেছি। আচ্ছা এবার আবার সমুদার কাছে নেক্সট প্রশ্ন। তোমাদের সবাই বলে তুমি দেবলীনার সাথে প্রেম করো। এই আমি বুঝতে পারছি না কোথায় আসছে। ওটা ওরা আমাকে খুব ভালো চেনে, ওরা জানে যে এরপরে ওই দিকে টার্ন দিতে পারে। তো এটা তুমি ইরিটেটিং লাগে না? তোমরা তো খুব ভালো বন্ধু যে এরকম লোকে বলে। প্রথম কথা এটা না অনেকগুলো মানে লোকে বলে আমি কি করব, কারণ এটা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের মনে হয় ব্যক্তিগত স্বাধীনতা আছে কিছু একটা মন্তব্য করার, সে তাই এই মন্তব্যটা করে। আমার মনে হয় বন্ধুর কোনো লিঙ্গ হয়। হ্যাঁ মানে আমার এরকম পুরুষ বন্ধু আছে যারা আমাকে ফোন করে বলে, মানে এতটাই ক্লোজ, শোন না সৌম্য কী করছিস তুই? না ফ্রি আছে, তুই খুব দেখতে ইচ্ছে করছে, চলে আয় না, আমি তোকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। এটা আমার পুরুষ বন্ধুও বলে। বলতেই পারি সেটা বন্ধুত্ব তো কোনো। হ্যাঁ এটা যদি দেবলীনা বলে তখন কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে, কারণ হচ্ছে যে ও একটা মেয়ে বলেছে, মানে কেন বন্ধু বন্ধু সেটা মেয়ে বলেছে, সেই ইন্ডাস্ট্রির মেয়ে বলেছে, ওই জন্য বেশি হয়। না আমি জানি না, মানে এটা মনে হয় দেবু আর আমি মানে খালি বন্ধু নয়, উই আর অলমোস্ট ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। আমার তিনজন বেস্ট ফ্রেন্ড আছে, আমি খুব ক্লোজ তাদের। দেবু এবং দেবু একা নয়, দেবু, শুভশ্রী বলে একটি মেয়ে এবং নারায়ণ। তো আমরা মানে আমার এই তিনজনই প্রচন্ড প্রিয়। আর আমি চাই ওদের এই বন্ধুত্ব থাকুক, তার পিছনে একটা কারণ আছে। কেন? কারণ ওরা ফ্যামিলি ফ্রেন্ডস, ওরা পুজোর সময় একে অন্যের বাড়ির জন্য শাড়ি কেনে, আর সেটা ওরা আমার দোকান থেকে। হ্যাঁ মানে ওটাই তো মজা, মানে এবং আমার মনে হয় যারা বা যে বলছেন যে এগুলো না অনেকটা কারণ আছে। এক হচ্ছে তারা হয়তো নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ তারা নিজেরা এরকম কিছু করতে পারছে না, সেটা অন্যের উপর দিয়ে যদি চালিয়ে দেওয়া যায় তাহলে দারুণ হয়। অথবা তাদের মনে হচ্ছে যে এই তো দেবলীনা এখন নিজের হাজব্যান্ডের সাথে থাকেন না, তাহলে এরকম কিছু একটা হলে অ্যাটলিস্ট মানে আমরা হলে তো এটা করতাম, তাহলে দেবলীনাকেও ওইখানে নামিয়ে আনা যায়, তাহলে আমাদের সুবিধা হয় রিলেট করতে। কিন্তু আমি যেরকম দেবুকে চিনি এবং যে জন্য দেবুর সাথে আমার বন্ধুত্বটা আরও স্ট্রং, সেটা হচ্ছে দেবুর তথার প্রতি যে ফিলিংটা, এইটা আমি রিয়েলাইজ করতে পারি, আমি সমব্যথী বলতে পারো, বা আমি বুঝতে পারি ওর ফিলিংটা, সেটাকে রিলেট করতে পারি। এবং ও আমাকে যদি খোলাখুলি বলে জানিস তো আমার এরকম এরকম হচ্ছে, এরকম মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে, আমি কখনো ওকে জাজ করি না, কারণ হচ্ছে হ্যাঁ এবং আমার ভালো লাগে। তাই জন্য ওর প্রেমটাকে ওখানে ডিমিন করে নামিয়ে এনে আমার সাথে কি, হ্যাঁ আমার মনে হয় এগুলো এগুলো খুবই তুচ্ছ ব্যাপার। এবং যে বা যারা করছেন মানে তাদের 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 মানসিকতার পরিচয় এটা নিয়ে সত্যি আমার আর কিছু বলার দরকার নেই। বরং আমরা আড্ডাটা শেষের দিকে যেহেতু কথা বলি ওনাকে নিয়ে আরেকটু বেশি করে। নতুন কি কাজ আসছে তোমার? নতুন তো দুটো কাজ রিলিজ করে গেল, গভীর জলের মাছ আর পোকা বাক্সতে বন্দি। এবং আমি খুব অধীর আগ্রহে যেটার জন্য অপেক্ষা করছি, হয়তো দর্শকও করছেন, সেটা হচ্ছে নষ্টমী সিজন। আমিও অধীর আগ্রহে, আমি ট্রেলার মানে আমি নিজেই
আমি নিজেই এখনো ট্রেলার রিলিজ করিনি, এখন একটু একটু করে একটা গান রিলিজ করেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে হাইফাই আড্ডায় থাকার জন্য। থ্যাংক ইউ, কেমন লাগলো এসে? আমার সাথে তোমার এমনি অনেক কথা হয়, সৌম্যদা ভীষণ ভালো। কিছু ব্যক্তিগত কারণ বলছি, সেটা আর ক্যামেরার সামনে হয়তো বলা যায় না, বা বলতেও পারি যে অনেক সময় মানুষের অনেক আপদে বিপদে সৌম্যদার পাশে থাকে, আমার তো ঠিক আছে। তো কিন্তু কখনো ফর্মালি ইন্টারভিউটা নিইনি আমি তোমার, তো এই ফর্মালি ইন্টারভিউ হলো আমরা আড্ডা হচ্ছে। ওই তোমার কেমন লাগলো আমার এই ক্যামেরার মাঝে আড্ডা দেওয়াটা? যেরকম তোর সাথে নরমালি বাড়িতে বসে আড্ডা দিই, কারণ এখানে ক্যামেরা আছে, আমার কাছে আলাদা মনে হয় না। আলাদা কিন্তু আমি যে এই যে আমি এত সুন্দর করে ভাবলাম যে এরপরে এই প্রশ্ন, তারপরে এই তারপর হোমওয়ার্কটার কোনো কদর ক্লাস বাকি এসে হলো না, এটাই বোঝা যাচ্ছে। তুই তো যেরকম ভাবে মানে তুই হোমওয়ার্ক করেছিলি সেটাই বোঝা যায়নি, মনে হচ্ছে যে এত সুন্দর একটা আড্ডা হলো। ভাই আমি দারুণ দারুণ না মজা করলাম। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। আমরা আড্ডাটা দিচ্ছিলাম জুম জিওগ্রাফিতে। হাইফাই আড্ডা আরো এপিসোড আনবো। আপনারা যেরকম সৌম্যদার নামটা আমার কাছে এসেছিল ইনস্টাগ্রামে, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল ওনাকে আনার জন্য, তো এরকম আরো যাদেরকে দেখতে ইচ্ছে করছে। আসলে আমরা সবাই সেলিব্রিটিরা কি খায় কি করে জানতে চাই, তাই সেটা বলাই যেতে পারে যে আমারকে দেখতে ইচ্ছে করছে, কোনো অসুবিধা নেই। আর যে ফেসবুক পেজে ডেফিনেটলি জানাতে পারেন, এছাড়া হাই নিউজেও জানাতে পারেন। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, মনটা ভালো। কেমন একটা হাইফাই দেবো? হাই ফাইভ।